নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস, এবং ডক্টর প্লাসে আপনারা প্রচুর মানুষ রয়েছেন যারা আসেন সুস্থতার জন্য। বিভিন্ন ধরনের টেস্ট থেকে শুরু করে মেডিসিন, হার্ব এবং সাথে ডক্টর, সবটাই আপনারা একই ছাদের তলায় পান। এবং এতে অনেকাংশেই সুবিধা হয় যে ডাক্তার দেখিয়ে প্রেসক্রাইব মেডিসিনগুলো সেখান থেকে নিয়ে নিতে পারছেন, প্লাস বিভিন্ন ধরনের টেস্ট, প্যাথোলজিক্যাল টেস্ট, সেগুলো আপনারা কিন্তু করিয়ে নিতে পারছেন ডক্টর প্লাস থেকে। আর ডক্টর প্লাস তো প্রত্যেক দিনই খোলা রয়েছে, সেক্ষেত্রে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু হ্যাঁ, যে বিষয়ে বিশেষজ্ঞরা থাকছেন ডক্টররা, তাদের কিন্তু নির্দিষ্ট দিন থাকে, তাদের বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হয়, এই কথা আপনারা প্রত্যেকেই জানেন। তবু একবার শুরুতেই আমি জানিয়ে রাখলাম, আজকে আমাদের একটা বিষয় রয়েছে যেটা নিয়ে ভীষণই গুরুত্বপূর্ণ আলোচনা, সার্ভাইকাল ক্যান্সার। ক্যান্সার বলতেই আমরা সবাই জানি মারণ রোগ, একটা সময় একটা না সময় আমাদেরকে চলে যেতেই হবে। দেখুন, পৃথিবীর নিয়ম, জন্ম মৃত্যু, এই যে নিয়ম, এই নিয়মে আমাদের প্রত্যেককেই যেতে হবে, কিন্তু সেটা সুস্থ শরীর স্বাভাবিক ছন্দে যাওয়া একরকম, আর কোনো যদি রোগ ভোগে আমাদেরকে দীর্ঘদিন ধরে সইতে সইতে কষ্ট সহ্য করতে করতে যদি আমাদের চলে যেতে হয়, সেটা অনেকটা বেশি কষ্টদায়ক। তো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল, রিনাউন্ড ডক্টর। অনেক অনেক স্বাগত ম্যাম। ম্যাম, সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আজকের আলোচনা। এবং সার্ভাইকাল ক্যান্সার বলতে আমরা প্রথমত তো বুঝিই না সার্ভিক্স কি। এখন আমরা অনেকে মনে করি ইউট্রাস আর সার্ভিক্সের মধ্যে কোনো পার্থক্য নেই। তো আমরা এগুলো নিয়ে আলোচনায় আসি। শুরুতে জানবো সার্ভিক্স কি। সার্ভিক্স হচ্ছে জরায়ুর মুখ বা যে পার্ট অফ ইউট্রাস, যেটা সবচেয়ে ডাউন মোস্ট পার্ট অফ ইউট্রাস এবং যেটি অ্যাকচুয়ালি ভ্যাজাইনার মধ্যে এক্সপোজড। এবং সার্ভিক্স আর ইউট্রাস বলতে গেলে সার্ভিক্স ইজ আ পার্ট অফ ইউট্রাস, কিন্তু এই পার্টটা যেটা এক্সপোজ টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড থ্রু ভ্যাজাইনা, এটিকে আমরা সার্ভিক্স বলি। আচ্ছা, সার্ভিক্স আর ইউট্রাস এর মধ্যে পার্থক্যটা, ডিফারেন্স বিটুইন দিস। সার্ভিক্স অ্যাকচুয়ালি ইউট্রাসেরই পার্ট, কিন্তু পার্থক্য বলতে গেলে একটা অ্যানাটমিক্যাল পার্থক্য হয়, যে জিনিসটা বিকজ ইট ইজ মোস্ট ডাউনওয়ার্ডস, তার জন্য এর মধ্যে, এবং ইট ইজ এক্সপোজ টু দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ডিউ টু ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্স, ডিউরিং ভ্যাজাইনাল ইনফেকশনস, এইগুলোর সময় যখন এটা এক্সপোজ থাকে, তার জন্য ইউট্রাসটা একটা ইন্টারনাল অর্গান, এবং যে পার্ট অফ দ্য ইউট্রাস উইচ ইজ এক্সপোজড আউটসাইড, এটিকে আমরা সার্ভিক্স বলি, কারণ এটা ইনজুরি প্রোন, মোর প্রোন টু ইনজুরি, কারণ এটার মধ্যে সবচেয়ে বেশি হরমোনাল চেঞ্জেস দেখা যায়। বাচ্চা যখন আসে গর্ভের মধ্যে সবচেয়ে বেশি চেঞ্জেস কিন্তু সার্ভাইকাল রিজনে হয়। তো এত চেঞ্জেসের জন্য আমরা এই জরায়ুর এই স্পেশাল পার্টটাকে, বা স্পেশাল পার্ট অফ দ্য ইউট্রাস উইচ ইজ দ্য মোস্ট ডাউনওয়ার্ড পার্ট অফ দ্য ইউট্রাস, বা জরায়ুর মুখ যেটাকে বলি, এই জিনিসটাকে আমরা আলাদাভাবে একটা নেম দিয়েছি, সেটা হচ্ছে সার্ভিক্স। আচ্ছা, এই সার্ভিক্সে মূলত এই যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি কেন থাকে? কারণ যেহেতু সার্ভিক্স একটি এক্সটার্নাল অর্গান, যেটা বললাম এক্সটার্নাল অর্গান না, অ্যাকচুয়ালি ওটা ইট ইজ এক্সপোজড ইনটু দ্য ভ্যাজাইনা, এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইনজুরি বা সবচেয়ে বেশি ক্র্যাকস বলতে পারি সেই জিনিসটি হয়, এবং স্পেশালি ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড স্পেশালি ভ্যাজাইনাল ইনফেকশনসের সময়, এবং চাইল্ড বার্থ, এবং যখন ভ্যাজাইনাল ডেলিভারি হয় সেই সময়, নর্মাল ডেলিভারি হয় সেই সময়, ভ্যাজাইনা দিয়ে যখন বাচ্চা বেরোয় সেই সময় সার্ভিক্সের টিয়ারটা খুব কমন, এবং ওটা ছাড়া বাচ্চা বেরোয়ও না সত্যি বলতে গেলে। তো সেই সময় সার্ভিক্সে যে ইনজুরিজগুলো হয়, ওই দোজ আর দ্য মেইন পয়েন্টস যেখান দিয়ে ক্যান্সারের যে মেইন জীবাণু এই জিনিসটা ঢুকতে পারে। মানে হয়তো এটা খুব একটা প্রাসঙ্গিক নাও হতে পারে, আমরা একটা নিজস্ব কোয়ারিজ আসছে এই জায়গা থেকে, আমাদের যে কোনো অংশেরই কাটা ছেঁড়া বা পড়ে গিয়ে চোট লাগা, এগুলো হিলিং একটা অদ্ভুতভাবে হিলিং হতে থাকে। তো এক্ষেত্রে কি সেভাবে হয় না? হ্যাঁ, সার্ভিক্সেও হিলিং হয়, কিন্তু সার্ভিক্সে হিলিং এর থেকেও বেশি হচ্ছে ওই ভ্যাজাইনা বা সার্ভিক্সের জায়গায় এইচপিভি ভাইরাস থাকে, এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইন জেনারেল একটা ইনট্যাক্ট স্কিনে কিছু ক্ষতি করতে পারে না, কিন্তু সার্ভিক্সে বা সার্ভাইকাল মিউকোসাতে যখনই ক্র্যাকস বা হিল হয়, যখনই ক্র্যাকস আসে বা যখনই কোনো ইনজুরি হয়, ওই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সার্ভিক্সের থ্রু ইন্টারনাল বা ব্লাড স্ট্রিমে ঢুকে যেতে পারে। আমাদের নর্মাল দেহেও যদি ক্যান্সার ব্যাপারে আমি বলছি না, কিন্তু জেনারেলি যদি জীবাণু কিছু থাকে নর্মাল দেহে, যদি কেটে থাকে, সেখান থেকে আমাদের ইনফেকশন হওয়ার আমরা শুনেছি, এটা ওই ইনফেকশন। আর এই ইনফেকশনটা টিপিক্যাল এমন একটা ইনফেকশন যেটা ক্যান্সার হতে পারে, আচ্ছা, বাট দ্যাট ডাজন্ট মিন কি অন্য স্কিনে সার্ভাইকাল এইচপিভি ভাইরাস হয় না, স্কিনেও হয়, যে মানে ওয়াটস বলে একটা জিনিস হয়, যেটা স্কিনেও এই এইচপিভি ভাইরাস থেকেই হয়।
আচ্ছা, মানে সেটাও কি কোনোভাবে কাটাছেঁড়া থেকেই এইচপিভি ভাইরাসটা? খুব একটা জানা যায় না, কাটাছেঁড়া থেকেও হতে পারে, বা ওইটা কিছুভাবে মেইন ব্লাড স্ট্রিমে ঢুকে ওই স্কিনের যে সেলস গুলোর প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিয়ে ছোট ছোট তিলের মতন জিনিস হয়, যেটাকে জেনিটাল ওয়ার্ড বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাল ওয়ার্ডস বলা হয়। তা এই ভাইরাস থেকে বাঁচার কি কোনো আমাদের কাছে উপায় নেই? মানে সবকিছুই তো একটা অ্যান্টি ব্যাপার থাকে, তো এক্ষেত্রে বাঁচাতে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ডেফিনেটলি। আর এইচপিভি ভাইরাস কম বেশি সবার ভেজাইনাল অর্গানেই থাকে, কিন্তু যেটা বডির ইমিউনিটি যাকে বলে, বডির ইমিউনিটি ইজ দ্য মেইন প্রিভেনশন। ইমিউনিটি যদি কমে যায়, স্পেশালি ইন এইচআইভি পেশেন্টস বা অন্যান্য ক্যান্সার পেশেন্টস, অন্যান্য ক্যান্সার বা যাদের স্টেরয়েডস চলছে, স্পেশালি নেফ্রেক্টমি পেশেন্ট বা রিনাল ট্রান্সপ্লান্টের পেশেন্ট, এদের কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ইনসিডেন্স, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সবার মধ্যেই থাকতে পারে, কিন্তু এটা ক্ষতি করবে কিনা এটা পুরোপুরি বডির সেলফ ডিফেন্স অ্যান্ড তার ভ্যাকসিনেশন স্টেটাসের উপর ডিপেন্ড করে। একদমই। এই যে আমরা সাময়িক মরশুমি ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি দিয়ে উদাহরণ দিয়ে দেখুন না কেন, এটা তো আমরা অনেক মানে অনেক দূর কি বাত আলোচনা করছি, অনেক গভীর আলোচনা করছি, কিন্তু এক্ষেত্রে একটু যদি চিন্তা করে দেখুন কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 1 সপ্তাহ স্টে করে কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এবং আমি, আপনি, আপনারা প্রত্যেকে কিন্তু এই ফ্রেস্টার ভিতর দিয়ে যাচ্ছি, সর্দি লাগছে, ঠান্ডা লাগছে। তবে এই আগেও কি ঠান্ডা লাগেনি? ওয়েদার চেঞ্জে হতো, কিন্তু তার ধরন আজকের ধরনের ভিতরে একটা পার্থক্য রয়েছে। এবং যেটা হতো এখন 3 থেকে 4 সপ্তাহ প্রায় টেনে দিচ্ছে, কাশিটা থেকে যাচ্ছে বা অসম্ভব ঠান্ডা লাগা, নাকটা বন্ধ হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে নাক বন্ধ থাকতে শ্বাসের একটা কষ্ট আমাদের হচ্ছে। সুতরাং এই যে একটা তো মৌসুমি সমস্যা রয়েছেই, কিন্তু এই যে আমরা আলোচনা করছি যে ভাইরাস থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখা, একটা ইমিউনিটি পাওয়ারের কথা আমরা সবসময় বলছি, কিন্তু আজকে যদি আমরা শহরাঞ্চলের কথা বলি, তাহলে আজকে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে মোটামুটি যেরূপ আলোচনা হয়েছে বা হচ্ছে, আগামী দিনে মানুষ অনেকটাই সতর্ক হবেন। কিন্তু একটু ধরুন রুরাল এরিয়াতে যাচ্ছি, সেখানে তো মানুষ সার্ভাইকাল ক্যান্সার কি জানেনই না, তো সেই জায়গায় তাদের কাছে পৌঁছে দেওয়া, কারণ তাদেরকেও সুস্থ রাখাও একটা বিরাট জায়গা, কি বলবেন? সেটাই, সার্ভাইকাল ক্যান্সার সত্যি বলতে গেলে আমাদের দেশে, মানে আমাদের ইন্ডিয়াতে স্পেসিফিক্যালি অ্যাওয়ারনেস ইজ ভেরি লেস, খুবই কম অ্যাওয়ারনেস। এবং এই জিনিসগুলো যে বলার, এটা গভর্নমেন্ট থেকেই করছে এখন আস্তে আস্তে, অ্যাওয়ারনেস বলুন বা যেটা আমাদের সবাইকে বলে প্রোগ্রামস হয়, সার্ভাইকাল ক্যান্সার প্রোগ্রামস, এগুলো হয়, এবং এটার মাধ্যমে সবাইকে সবার মধ্যে এগুলো যেতে হবে। একদম আলোচনা বা আপনাদের সাথে বিভিন্ন ইন্টারাক্ট করা, প্রশ্নগুলো যদি আপনারা করে দেন, যেমন করে আমরাও আলোচনা করি, কিন্তু আপনাদের সুস্থতার কথা মাথায় রেখেই, সচেতনতা যেমন, পাশাপাশি সুস্থতা। তো ধরুন কারোর একটা সার্ভাইকাল ক্যান্সার হয়েছে না, আপনি ভাবছেন যে না, এই বিষয়টা নিয়ে আমি ডাক্তারের কাছে যাব না, এই যে দিনের পর দিন রেখে দেওয়া, কিন্তু তিনি বুঝবেনই বা কি করে? মানে এক্ষেত্রে সিমটমের বিষয়টা আমাদের আসতে হয় যে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে সিমটম কি রয়েছে, মানুষ বুঝবেন কি করে যে আমার অবশ্যই ডক্টর কনসাল্ট করা উচিত? সার্ভাইকাল ক্যান্সার সব খুব স্পেসিফিক সিমটমস কিছু নয়, কিন্তু মেইন সিমটম হচ্ছে পোস্ট কয়েটাল ব্লিডিং, মানে মেলামেশা করার পরেই যদি কারোর ব্লিডিং হয়, তাহলে এক ইনফেকশনও হতে পারে, বা আর্লি স্টেজ অফ ক্যান্সারও হতে পারে, বা সার্ভাইকাল ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ, স্বাভাবিক ডিসচার্জের থেকে অনেক বেশি ডিসচার্জ হচ্ছে, বা ফাউল স্মেল হচ্ছে, পেলভিক পেন, এই 3টে হচ্ছে মেইন সিমটমস অফ সার্ভাইকাল ক্যান্সার, স্পেসিফিক টু সার্ভাইকাল ক্যান্সার। নন স্পেসিফিক সিমটম অনেক আছে, যেমন উইকনেস লাগা, লস অফ ওয়েট, আর কিডনিতে সমস্যা আসা, এই জিনিসগুলো আসতে পারে, কিন্তু মেন 3টে যে স্পেসিফিক টু সার্ভাইকাল ক্যান্সার, আমাদের 3টেই সিমটমস। মানে একটা থেকে আরেকটা অর্গানে এফেক্ট ফেলতে পারে সব ক্যান্সার। বাবা। আচ্ছা, এছাড়া আমরা একটা প্রশ্ন বোধহয় একটুখানি এড়িয়ে গিয়েছি, যে এইচপিভি ভাইরাস নিয়ে আলোচনা করছিলাম, যেহেতু সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আলোচনা করছি, সুতরাং এই প্রাসঙ্গিক আমরা উত্তরটা নিয়েছি, এটা খুব স্বাভাবিক। কিন্তু এইচপিভি ভাইরাস, এটা কথা বলছিলাম, অন্যান্য কোনো ক্যান্সারেরও কি এটি কারণ হতে পারে এই ভাইরাস? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটি একটি প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্যান্সার, মানে যে সেলে ঢুকে যাবে সেই সেলের যে রিপ্রোডাকশন রেট হয়, মানে সেল ডিভিশন হয়, সেই জিনিসটাকে বাড়িয়ে দেয়, এবং এটি আনইনহিবিটেড ভাবে বাড়িয়ে দেয়। মানে যখন সেল ডিভাইড হয়, তখন ওদের মধ্যে একটা জেনেটিক মেকানিজম থাকে, যেটা 1টা থেকে 2 থেকে 4টে অবধি হবে, তার বেশি হবে না, তারপরে একটা মানে নেগেটিভ ইনহিবিশন আসে। কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ওই ইনহিবিটরি ফ্যাক্টরটাকে কমিয়ে দেয়, তার জন্য সেল যে 2 থেকে 4টে থেকে 8টা এমনি করে যে এক্সপোনেনশিয়াল এক্সপ্যানশন হয়, এই জিনিসটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস করে।
এবং অ্যাপার্ট ফ্রম সার্ভাইকাল সেলস এটি আরো অনেক টাইপের মিউকোসাকে ইনভলভ করতে পারে, যেমন এনাল ক্যান্সার, মানে পায়খানার রাস্তার যে ক্যান্সার হয়, তারপরে ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, এবং জেনাইটাল ওয়ার্ডস, ছোট ছোট তিলের মতন জিনিস, যেটা ভালভো ভ্যাজাইনাতেও হতে পারে বা স্কিনেও দেখি আমরা, খুব নর্মালি স্কিনে খুব দেখি। তো এই জিনিসগুলো হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কজ করতে পারে, এবং এটি খালি মেয়েদের নয়, ছেলেদেরও এই জিনিসটা এফেক্ট করতে পারে, স্পেশালি ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, এনাল ক্যান্সার, পিনাইল ক্যান্সার। এই তিনটে ক্যান্সারের কিন্তু মেইন রিজন হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আচ্ছা, কিন্তু এই ভাইরাস থেকে আমাদের প্রোটেক্ট করা যায়? হ্যাঁ, মেইন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিট হয়। তো ইউজিং অফ ব্যারিয়ার মেথডস অফ কন্ট্রাসেপশন লাইক কন্ডোমস, ভেজাইনাল ব্যারিয়ার্স, এই জিনিসগুলো করলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে লেনদেন বা যেটা কন্ডাক্টিভিটি, এটা কমে যায়। একদম। দেখুন, আমরা একটু সতর্ক থাকলে কিন্তু আমরা বাঁচতে পারি। এখন বিষয়টা কি জানেন, যে সতর্ক যতই আমরা এভাবে করি না কেন, যতদিন না আপনি বুঝবেন, যতদিন না আপনার পরিবেশ, আপনার সমাজে হয়তো স্ক্রিনিংটা না বাড়ছে, ততদিন তো এই বিষয়টা সম্পর্কে অজ্ঞতা থেকেই যাবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেরই জানা আছে নিশ্চয়ই যে ক্যান্সার মানেই একদম এটি একটি মারণ রোগ, যার এখনো কোনো সেই অর্থে ওষুধ নেই। কিন্তু দেখুন, ক্যান্সার পেশেন্টরাও কিন্তু বাঁচে, ক্যান্সার পেশেন্টরাও কিন্তু বহু বছর তাদের আয়ু থাকছে। যদি তার আয়ু থেকে থাকে তো ডেফিনেটলি তাদেরকেও ভালো থাকা যায় বা রাখা যাচ্ছে ইদানিং। এবং কিছুদিন আগে শোনা গেল যে সম্পূর্ণ আমি শোনার ভিত্তিতে আপনাকে প্রশ্নটা করছি, যে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রিভেনশনের বিভিন্ন ধরনের বিশেষ করে মেয়েদেরকে ইনজেকশন দেওয়ার একটা চিন্তা ভাবনা, কি বলবেন সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে? ক্যান্সার হচ্ছে, সার্ভাইকাল ক্যান্সার একটি এমন ক্যান্সার অর ভেরি ইউনিক ক্যান্সার, যে ক্যান্সারের প্রিভেনশন আছে বা ভ্যাকসিন আছে, এবং এটি মেইনলি অ্যাগেনস্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এই ইনজেকশনটির কথাই আমরা বারবার শুনে থাকি, এবং আমাদের গভর্নমেন্ট থেকে বলুন বা আমাদের নর্মাল থেকেও, নর্মাল মেডিকেল ক্যাম্পসেও এই জিনিসটা অ্যাওয়ারনেসটা দেওয়া হয়। এবং দিস ইজ নান আদার দেন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন, যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে অ্যাক্ট করে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর মানে আমাদের এই যে সময়ে, অর্থাৎ আমরা যখন ইন্টারকোর্স করছি বায়নল, আপনি বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করলেন, এবং দেখা যাচ্ছে আফটার দ্যাট পোস্ট কন্ট্রার যে ব্যাপারটা বললেন আপনি, আফটার দ্যাট ব্লিডিং এর ব্যাপারটা বলছিলেন, বা পেলভিক পেইনের ব্যাপার বলছিলেন, এগুলো ছাড়াও রিস্ক ফ্যাক্টর মানে এটা তো একটা বিষয়, কিন্তু এর থেকেও মারাত্মক কি হতে পারে যার জন্য আমরা সতর্ক থাকবো? রিস্ক ফ্যাক্টর বলতে হচ্ছে যে জিনিসটা ক্যান্সারের, মানে কোন কোন জিনিস থাকলে ক্যান্সার হয়, আর ওই পোস্ট কয়টাল ব্লিডিং বা এই জিনিসগুলো হচ্ছে সিমটমস, মানে যেটা হলে আমরা সার্ভাইকাল ক্যান্সার সাসপেক্ট করব। আর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে যে জিনিসগুলো থাকলে ক্যান্সার আমরা বলি যে ক্যান্সার হতে পারে, স্পেশালি হচ্ছে যত যত আর্লি এজ অ্যাট সেক্স, মাল্টিপল পার্টনার্স, সেকেন্ডলি হচ্ছে বারবার করে চাইল্ড বার্থ হওয়া, মাল্টিপল চাইল্ড বার্থ, যেগুলোতে সার্ভাইকাল ইনজুরি হওয়ার চান্সেস থাকে, বা পিআইডি, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, বা তার সাথে যদি কোনো ভ্যাজাইনাল ইনফেকশন, অনেক দিন ধরে ভ্যাজাইনাল ইনফেকশন আছে, এইগুলো যে জিনিসে সার্ভাইকাল ইনজুরি হওয়ার চান্সেস থাকে, এইগুলো যদি, এই কন্ডিশনসগুলো যদি থাকে, তাহলে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সেস থাকে। মানে ইনফেকশনটাকে ফেলে না রাখাই বেটার। ইনফেকশন মানে অবশ্যই আপনি কোনো ডক্টরের কাছে দেখান, একটু সামান্য অসুবিধা বোধ করছেন, দিনের পর দিন ফেলে না রাখাটাই ভালো। কারণ আগামী দিন হয়তো আজকের সময় দাঁড়িয়ে চিকিৎসা করালে আপনার ক্যান্সার অবধি বিষয়টা গড়াতো না। হ্যাঁ, আপনি ফেলে রেখেছেন আজকে ক্যান্সার হয়েছে, এবং ক্যান্সার হলেই তো আমরা একটা কথাই জানি যে ক্যান্সারের ট্রিটমেন্ট করাবো না তবু ভালো, কারণ ক্যান্সার ট্রিটমেন্ট করালেই আমাদের মাথার চুলটা পড়ে যায়, আমরা দেখতে কেমন হয়ে যাই। তো মানুষ তো ওটা ইমাজিন করেই অনেক স্টেপ পিছনে হাঁটেন। কিন্তু এমনিতেও মানুষ যে পেইনফুল, যে কষ্টটা হয়, ট্রিটমেন্ট না করানো তো সমাধান নয়, কি বলবেন না? সেটাই। এবার সার্ভাইকাল ক্যান্সার, তার আগে আপনাকে স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং এর থেকে এবার তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাদের প্রিভেনশন এন্ড স্ক্রিনিং, এগুলোর ব্যাপারে ইউ হ্যাভ টু বি মোর কনসিয়াস। ডেফিনেটলি আমরা স্ক্রিনিং নিয়ে আলোচনা করবো। তার আগে এইচপিভি ভাইরাস এবং ক্যান্সার সার্ভিক্স কিভাবে হয়, আমরা এটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, একটু ডিটেলে আলোচনা করি না, কারণ আমাদের প্রচুর সময় রয়েছে, তো দর্শক বন্ধুদের একটু ডিপলি আলোচনা করানোর। তো আজকের সময় দাঁড়িয়ে ম্যাম অনেকেই স্মোকিং করেন,
যেটা আমরা শুনে থাকি মাদের কাছ থেকে, যে স্মোকিং, অ্যালকোহল, ড্রিঙ্কিং, মানে যেগুলো নেওয়া সেবন করা হয়তো ঠিক নয় একটা মেয়ের জন্য, এবং হয়তো ভবিষ্যতে তার বাচ্চা হতে কোনো সমস্যা হতে পারে, এগুলো আমরা শুনে থাকি ম্যাম। কিন্তু কোথায় কি, তাই না? তো তাদের ওয়ার্কিং লাইফ, স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, এগুলোর অজুহাত দিয়ে তারা কিন্তু ভালো মতোই স্মোকিং করছেন, বা দেখা যাচ্ছে যে তারা চেইন স্মোকার, যেটা আমরা ছেলেদের একসময় বলতাম যে স্মোকার, এখন মেয়েদেরকেও সেটা মাঝে মধ্যে আমরা বলছি, কারণ এটা সত্যি হার বেড়েছে। কতটা ক্ষতি হয় এর জন্য? স্মোকিং ইজ নট অফকোর্স ডেফিনেটলি না, হ্যাঁ ঠিক। তো এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা সার্ভাইকাল ক্যান্সারেই আসি। স্মোকিং ইজ অলসো রিস্ক ফ্যাক্টর, এবং তার সাথে যে যে জিনিসগুলোতে আমাদের সার্ভাইকাল ইনজুরি হয় সেই জিনিসগুলোই সার্ভাইকাল ক্যান্সার কজ করতে পারে। একদম। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে প্রথম যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে সার্ভিক্স কি, আর সার্ভিক্সের সাথে ইউট্রাসের পার্থক্য কি একটু জ্বালিয়ে নিই, এবং পরবর্তী আমরা এইচপিভি ভাইরাসটা সম্পর্কে জানলাম। এই ভাইরাস থেকে অন্যান্য ক্যান্সারও হতে পারে, তবে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যেহেতু আলোচনা করছিলাম তার কিছু সিমটম নিয়ে আলোচনা করেছি, রয়েছে রিস্ক ফ্যাক্টর নিয়ে। এইচপিভি ভাইরাস কিন্তু মাল্টিপল সেক্স পার্ট, যে বিষয়টা আপনি বললেন, আর্লি এজ অফ সেক্সের ক্ষেত্রেও ম্যাম কিন্তু অবশ্যই উল্লেখ করলেন, বা বারবারই বলছেন যে মাল্টিপল চাইল্ড বার্থ, বারে বারে বাচ্চা জন্ম দেওয়া। আজকের সময় দাঁড়িয়ে তো নর্মাল ডেলিভারি দেখা যায় না, সবাই সি সেকশনের কথা বলে, সেক্ষেত্রেও কি চান্সেস থাকে? না, সি সেকশনের কেসে সার্ভাইকাল ইনজুরি হয় না, কিন্তু সার্ভাইকাল ইনজুরি থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিপল সেক্স পার্টনার্স আর আর্লি এজ অ্যাট সেক্স, যেটা আজকালকার জেনারেশন বলুন, দিস আর ভেরি কমন। 16 ইয়ার্স 15 ইয়ার্স উমেনদেরও, লেডিসদেরও দেখি দে আর সেক্সুয়ালি অ্যাক্টিভ। তো এইসব কেসেসে আমাদের যেটা করে সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস। এখানে মানে আমাদের এই দেশে তো ঠিক আছে, বাইরের দেশে ফ্রম 9 years of age 9 to 45 everyone should take cervical cancer vaccine, এটা ম্যান্ডেটরি করে দিয়েছে। ইন্ডিয়াতে যেটা যখনই টিনেজ হয় ফ্রম 9ই আমাদের এখানেও রেকমেন্ডেশন আছে ফ্রম 9 years of age, কিন্তু যত আর্লি অ্যাজ পসিবল ইউ টেক দ্য ভ্যাকসিন, মোর ইফেক্টিভ ইট ইজ রিগার্ডিং সার্ভাইকাল ক্যান্সার। তো সেটা একটা ইম্পর্টেন্ট, এবং সেটা আমাদের যখনই পেশেন্ট আসে, চেম্বারে আসে, যখন টিনেজার কাউকে দেখি আমরা এই অ্যাওয়ারনেসটা দিই। এবার দিস ইজ আপ টু দেম কি ওরা নেবে কি নেবে না, কিন্তু সেটাই আর কি, মানে মেইন হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, দিস আর লাইফস্টাইল। এটা আমরা বিং আ ডক্টর উই ডোন্ট হ্যাভ রাইটস টু চেঞ্জ দোজ থিংস। আমাদের যেটা দেখতে হবে যাতে সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা পায়, তারপরে দ্য রেস্ট ইজ আপ টু দেম। একদম। আচ্ছা, এতগুলো ক্যান্সার নিয়ে আলোচনা করছে, সবার থেকে আলাদা কেন? মানে এটা ইউনিক সার্ভাইকাল ক্যান্সার, ইউনিক অর ডিফারেন্ট কেন, এটাও তো আমাদের জানার দরকার। সার্ভাইকাল ক্যান্সার একটা এমন ক্যান্সার যেটা খুব স্লো গ্রোয়িং, মিনস একটা ক্যান্সার হতে যখন দেখি আমরা ফাস্ট গ্রো করে, কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সার ইজ আ ভেরি স্লো গ্রোয়িং। তার জন্য এটা অনেক টাইম দেয় আপনাকে প্রিভেন্ট করতে। আপনি এটা প্রি ক্যান্সারের স্টেজ বলে হয়, যখন ক্যান্সার হবে করছে বাট স্টিল ফুল ফ্লেজেড ক্যান্সার নয়। তো ওই স্টেজটাতে ইট ইজ ভেরি ট্রিটেবল, এবং ওই স্টেজটা হয়তো 10 বছর ধরে চলে একটা মানুষের। তো সেই জিনিসটা যেটা লং প্রি ক্যান্সারের স্টেজ, ইট ইজ আ স্লো গ্রোয়িং ক্যান্সার। এবং সবচেয়ে বড় কিন্তু একটা স্টেজে যখন হয়ে যায়, মানে যখনই স্টেজ 1 আসে বা ফুল ফ্লেজেড ক্যান্সার যখন হয়, তখন কিন্তু এটা ট্রিটেবল নয়। এবং স্টেজ 1, 2 অব্দি ট্রিটেবল, 2 এর পরে যেটা মানে একটা মানে খুব লিমিটেড এরিয়া অফ দিস ট্রিটেবল, যখনই 2 এর বেশি হয়ে যায় তখনই কিন্তু আমাদের সার্জারি কাজ করে না, তখন আমাদের কেমো বা রেডিওতে যেতে হয়, রেডিওথেরাপি। এবং এইগুলোর এইগুলোর যে প্রগনোসিস খুব ভালো সেটা নয়, প্রগনোসিস কিন্তু কমে যায়। কিন্তু তার আগে ক্যান্সার গিভস মানে এই ক্যান্সার সার্ভিক্স গিভস ইউ আ লট অফ টাইম ফর প্রিভেনশন, ফর ডিটেকশন। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেকশন। তার জন্য আমাদের এখানে স্ক্রিনিং প্রসিজার এসছে। কোনো ক্যান্সারে আপনি দেখবেন না যেটাতে স্ক্রিনিং প্রসিজার হয়, এক্সেপ্ট ব্রেস্ট ক্যান্সার। কোনো ব্রেস্ট ক্যান্সার ছাড়া কোনো এমনি ক্যান্সার নেই যার স্ক্রিনিং প্রোগ্রাম আছে এবং স্ক্রিনিংটা ইফেক্টিভ আছে, ইফেক্টিভ স্ক্রিনিং প্রোগ্রাম, যে স্ক্রিন করে আমরা দেখেছি যে 10টার মধ্যে 8টা ক্যান্সার আমরা আটকাতে পেরেছি। এইগুলো না ডিটেক্ট করলে হয়তো ইন ফার্দার 10 years ওরা ক্যান্সার হতো। প্রিভেন্ট মানে এই সার্ভাইকাল স্ক্রিনিং করেছি বলে আমরা এটাকে আটকাতে পেরেছি। সো দিস ইজ ভেরি ইফেক্টিভ স্ক্রিনিং মেথড অ্যান্ড ইট ইজ ভেরি স্লো গ্রোয়িং। এই দুটো হচ্ছে মেন। আর থার্ড হচ্ছে ভ্যাকসিনেশন।
আপনি আর কোনো নাম মানে কোনো ক্যান্সারের নাম বলুন যার এগেনস্টে ভ্যাকসিনেশন আছে? না, নেই। সো দিস ইজ দি অনলি ক্যান্সার এগেনস্ট উইচ উই হ্যাভ ভ্যাকসিন। তার জন্য এই তিনটে মেন জিনিস হচ্ছে, ইট ইজ ভেরি ইউনিক, ইট মেক্স ইট ভেরি ইউনিক। এটা যথেষ্ট মারাত্মক এবং মানে যথেষ্ট ডেঞ্জারাস একটা ক্যান্সার, এবং ওয়ান্স ইট স্টার্টস ইট হ্যাজ নো কিওর। হ্যাঁ, মানে কিওরটা হচ্ছে খুব প্রগনোসিস খুবই খারাপ এগুলো, কিন্তু কিওরের আগে মানে আনকিওরেবল বলতে হবে, মানে তার আগে স্টেজটা অনেক প্রলং। তো এই জিনিসটা তো উই হ্যাভ টু মেক ইউজ অফ ইট। মানে যদি আমরা হাতে সময় পাই তো এটা অবশ্যই প্রিভেন্ট করা যায়, এর থেকে বাঁচা যায়, এটাই মূলত বোঝা গেছে। এবং আপনারা অন্য কোনো ক্যান্সারের সাথে দেখুন, আসলে কি জানেন, রোগটা যার হয় যেখান থেকেই হোক না কেন সেটাই অত্যন্ত কষ্টদায়ক। এবং যখন আপনি এই ক্যান্সার শুনবেন না, তখন এই যে আপনার মানে মনের জোর বলুন, এনার্জি বলুন, আপনার এত শক্ত মন মানসিকতার একজন মানুষকেও দেখেছি খুব সহজে ভেঙে পড়তে, কারণ আপনি জানেন এর আলটিমেট কি রয়েছে। বাট একটা জিনিস আমার খুব ভালো লাগলো শুনে, এই সার্ভাইকাল ক্যান্সার যদি সঠিক সময় ডিটেক্ট করা যায়, অর্থাৎ যদি সঠিক সময় শনাক্ত করা যায়, প্রপার ডায়াগনোসিস হয়, তাহলে কিন্তু এটা অনেকটা টাইম পাওয়া যায়। এবং একটা এই কথা প্রসঙ্গে ম্যাম বলছিলেন যে ক্যান্সারের সেল ডিভিশনের ক্ষেত্রে আপনি বলছিলেন একটা বিষয়, যে মানে অভূতপূর্বভাবে এটা বৃদ্ধি পায়। মানে এমন নয় যে আজকে 2টো গেছে কি 1 মাস বাদে এটা 4টে হচ্ছে, তা নয়, মানে বারবারন্ত খুব তাড়াতাড়ি এটা। কিন্তু আপনি সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে বললেন এটা স্লো গ্রোয়িং, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও তিনি যে মেজার পয়েন্টগুলো আপনি বললেন, যে কারণবশত হতে পারে, সেগুলো তো তিনি থামাচ্ছেন না। তো আপনি কি সাজেশন দেবেন যে সেই মুহূর্তে আপনার যখন ডিটেক্ট হলো বা সেই মুহূর্তে তাকে কতটুকু সংযমী হতে হবে? না, প্রি ক্যান্সারের স্টেজে তো প্রি ক্যান্সারের স্টেজ মানে তেমন স্টেজ যখন ক্যান্সারটা হয়নি, তো প্রলিফারেশন হয়েছে, হ্যাঁ ইনফেকশন হয়েছে, ক্যান্সার হয়নি, তো সেই কেসে তখনও প্রলিফারেট অত করছে না। তো তার আগেই আপনাকে ট্রিট করতে হবে, তার আগেই আপনাকে এইচপিভি ক্যান্সার ভ্যাকসিন নিতে হবে। এবং যদি এইচপিভি ভাইরাসও থাকে তাহলে সেটাকে বডির ইমিউনিটি দ্বারা তাড়াতে হবে। এবং স্টিল যদি ওই সেলসগুলো প্রবলেম করে, দেন ইউ হ্যাভ টু আন্ডারগো সার্জারি। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে সার্জারি একটা স্টেজের উপর আর সার্জারিটা পসিবল হয় না। তো এই ক্ষেত্রে সার্জারি বলতে মানে যে অংশটা ইনফেকশন সেটা কেটে বাদ দিয়ে দেওয়া? আচ্ছা, এখানে না আমি একটা জিনিস প্রশ্ন করবো, মানে আমি অনেককে শুনেছি যে ইউট্রাসে, আমি কথা প্রসঙ্গ বলছি, ইউট্রাসে টিউমার, ওভারি বাদ দেওয়া হয়েছে, ওভারির সাথে রিলেটেড ইউট্রাস, কিন্তু ইউট্রাসের সাথে রিলেটেড কোনোভাবে কিন্তু সার্ভিক্স নয়। কারণ আমরা শুরুতেই আলোচনা করলাম যে ইউট্রাস আলাদা, সার্ভিক্স আলাদা। অপারেশন ইউট্রাস আর সার্ভিক্স একই। আচ্ছা, ইউট্রাসের একটা পার্ট হচ্ছে সার্ভিক্স, ঠিক আছে? ইউট্রাসের যেটা ডাউনওয়ার্ড পার্ট, ডাউনমোস্ট পার্ট, সেটাকে সার্ভিক্স বলে। সো ওয়েন উই টেক আউট ইউট্রাস, তার সাথে সার্ভিক্স বেরোবে। যে সার্ভাইকাল ক্যান্সার যদি বলি, যখন ফার্স্ট স্টেজ সার্ভাইকাল ক্যান্সার থাকে বা প্রি ক্যান্সারের স্টেজ থাকে, যেটাকে আমরা প্রিভেন্টেবল বা সার্জিক্যালি প্রিভেন্টেবল বলি, সেই কেসে আমরা সার্ভিক্স শুধু নয়, সার্ভিক্স যখন বাদ দিই, সার্ভিক্সের সাথে ইউট্রাসটাকেও বাদ দিই। ঠিক আছে, কারণ সার্ভিক্সটা ইউট্রাসেরই কন্টিনিউয়েশন। বাট ফর দোজ উমেন যাদের ফার্টিলিটি ইজ স্টিল অ্যাসপায়ার্ড, মানে 25-26 years old, স্টিল দে হ্যাভ দ্যাট ক্যান্সারাস প্রি ক্যান্সারাস স্টেজ, তাদেরকে যেটা করা হয় সেটা হচ্ছে খালি সার্ভিক্সটা বাদ দিয়ে ইউট্রাসটা রাখা হয়। আচ্ছা। এবং সেই কেসে ফার্দার প্রেগনেন্সিতে অনেক প্রবলেমসও আসতে পারে, কারণ মানে ইউট্রাসের দরজাটা বা ইউট্রাসের মুখটাই আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক, তাহলে ইন ফিউচার প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে, কারণ প্রেগনেন্সি ধরতে পারবে না ইউট্রাসটা। বাট স্টিল ইট ইজ পসিবল টু হ্যাভ প্রেগনেন্সি আফটার অনলি সার্ভিক্সটাকে যদি বাদ দিত। কিন্তু এটা খুব রিজার্ভড একটা অপারেশন, সবার মধ্যে হয়, সবাইকে করি না আমরা, খুব জেনুইনলি খুব কম লোকের মানে মহিলাদেরই করা হয়, যাদের 25, 26 বা 30 নিচে। কিন্তু যখনই বেড়ে যায় বা ফ্যামিলি কমপ্লিট হয়ে যায় বা তাদের প্রি ক্যান্সারের স্টেজ ধরা পড়ে, তখন আমরা হিস্টেরেক্টমি বা জরায়ুর সাথে জরায়ুর মুখটাকেও বাদ দেওয়া প্রেফার করি। আর জরায়ু যখন বাদ দিই, তখন যে ওভারিজগুলো আমাদের কাছে একটা অপশন থাকে, কারণ বাই দ্য প্রসিজার ইজ সিমিলার। যদি পেশেন্ট অপ্ট করে যে আমার ওভারিজগুলোকেও বাদ দিয়ে দিই, দিস ইজ তখনই অ্যাপ্লিকেবল যখন পেশেন্ট ইজ অ্যাবভ 45, যার ওভারিজ হ্যাভ নো রোল,
ওভারিজ মানে যেখান থেকে হরমোনস বেরোয়, এবং হরমোনস বেরোয় হচ্ছে আপ টু 40-45 মেনোপজ হওয়ার আগে অবধি হরমোনস বেরোয়, তারপরে ওভারিজ হ্যাভ নো রোল। ওকে, তো যখনই মহিলা বা পেশেন্টের বয়স 45 or above, তাকে মনে করুন আমরা হিস্টেরেক্টমি করছি বা জরায়ু বাদ দেওয়ার অপারেশন করছি, তখন তাকে আমরা অপশন দিই যে আপনি ওভারিজগুলোকেও বাদ দেবেন কিনা। আচ্ছা, কারণ ওভারিজ ইন ফিউচার আবার সিস্ট হতে পারে, এটা একদম ডিফারেন্ট দেন ক্যান্সার, মানে সার্ভাইকাল ক্যান্সার। তখন উনি যদি বলেন যে হ্যাঁ বাদ দেবো, তখন আমরা ওভারিজ বাদ দিই। কারণ ওভারিজ কোনো যদি আমরা ইউট্রাসই বাদ দিই, ওভারিজ থেকে করবে কি? ঠিক আছে, এইটা কিন্তু আমরা তখনই করি যখন 40-45 এর অ্যাবভ হয় মহিলা। কম বয়সে কিন্তু আমরা ওভারিজ রেখে থাকি, সেটাকে বলে খালি হিস্টেরেক্টমি। একদম। আমরা আলোচনাটা আরেকটু ক্লিয়ার হলাম, কারণ দেখুন আমরা সাধারণত বিষয়গুলো, যদিও বা একটা কথা বলি যে মেডিকেল টার্ম শুনে বা যদিও বা এই বিষয়গুলো জেনে আমাদের কিছু করবার থাকবে না, তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে আমরা পড়াশোনাও করিনি, এই বিষয় নিয়ে হয়তো আমরা অপারেটও করবো না। কিন্তু কেন আমি প্রশ্নটা রাখলাম, কারণ হচ্ছে এরকম অনেক প্রশ্ন অনেক মানুষ করে থাকেন যে আমি ইউট্রাসের অপারেশন করবে বলে আমার ওভারি বাদ দিয়ে দিয়েছেন। এই যে এই ভুল একটা না মানুষের ভিতরে মিথ আছে, এটাকে আমি আজকে চেষ্টা করেছি যে এখান থেকে বেরিয়ে আসুন। কারণ বারবার একটা কথা বলেন উইথ পেশেন্ট কনসার্ন, তারা কিন্তু এইটা করে থাকছেন, কেন করছেন তারও কিন্তু প্রপার রিজন রয়েছে। শুধু শুধু আপনার একটা অর্গান বাদ দিয়ে ওনার কি লাভ সেটা আপনি চিন্তা করুন। আমরা অনেক সময় অনেক ডক্টরকে এভাবে দোষারোপ করে থাকি, কিন্তু তার আগে থেকে আপনাদের বুঝতে হবে। সেই জন্যই আমাদের অ্যাওয়ারনেস অনুষ্ঠানগুলো। সময় তো অবশ্যই রয়েছে, ট্রিটমেন্টের জায়গা থেকে তো ভ্যাকসিনেশনটা ম্যাম বললেনই, এবং আফটার দ্যাট অপারেশনের কথা বললেন। একটা স্টেজের পর অপারেশনটা সম্ভব না, সেক্ষেত্রে হয়তো আপনার রেডিয়েশন থেরাপির ভিতর দিয়ে যেতে হবে। আচ্ছা, একটা জিনিস আমরা হচ্ছে যে এই ক্যান্সার, এই যে সার্ভিক্স স্ক্রিনিং এর কথাটা, মানে H2H আমরা যদি একটু আলোচনা করতে পারি, এটা দিয়ে আশা করছি আমরা শেষ করবো। সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং যেটা 20-21 বছর আগে কিছু করতে হয় না, 20 বছর আগে আমরা বলি কিছু লাগবে না। দুটো মেইনলি ক্যান্সার স্ক্রিনিং পদ্ধতি আছে। একটা হচ্ছে প্যাপ স্মিয়ার, যেটা হচ্ছে জরায়ুর মুখের রস নিয়ে পরীক্ষা করা হয়, এগুলো সবই নন ইনভেসিভ, পেনলেস। আরেকটা হচ্ছে এইচপিভি ডিএনএ, ওই রস নিয়েই, রসের মধ্যে দেখতে হয় যে এইচপিভি ডিএনএ ভাইরাস অ্যাভেলেবেল আছে কিনা, প্রেজেন্ট আছে কিনা। এবার এই জিনিসটা করতে গেলে টাইম হয়, এবং এটা এইচপিভি ভাইরাস ডিএনএ যেটা আছে, দিস ইজ কোয়াইট কস্টলি, 3000-4000 এর মতন কস্ট। কিন্তু প্যাপ স্মিয়ারটা আবার কম দাম, আর ইজিলি অ্যাভেলেবেল। গভর্নমেন্ট থেকে অনেক জায়গায় তো, সরকারি হাসপাতালে এটাকে ফ্রিতেই দিয়ে দেবেন, অনেক জায়গায় না, সব জায়গায় আমাদের ফ্রিতেই অ্যাভেলেবেল হয়। কিন্তু এইচপিভি ডিএনএটা সব জায়গায় ফ্রিতে থাকে না। এবং খালি প্যাপ স্মিয়ার যেটাকে মানে কম দামি বা ইজিলি অ্যাভেলেবেল যে জিনিসটা, প্যাপ স্মিয়ার হচ্ছে 30-এর নিচে, মানে 21 থেকে 30 যদি বলা হয়, তাহলে সব মহিলাদেরই করা উচিত, ইররেসপেক্টিভ অফ দ্য ম্যারিটাল স্টেটাস, 3 বছর অন্তর অন্তর। মানে আজকে একটা করলো, আবার 3 ইয়ার্স পরে একটা করলো, যদি নর্মাল থাকে। তো অ্যাবনর্মাল থাকলে তো অ্যাকর্ডিংলি প্রোটোকল আছে। আর 31 অ্যাবভ, 31 হয়ে গেছে 65 অবধি, 31 to 65 দুটো অপশন থাকে। আইদার প্যাপ স্মিয়ার, শুধু প্যাপ স্মিয়ার যদি করে যেতে হয় তাহলে 3 বছর অন্তর অন্তর করবে। আর যদি প্যাপ স্মিয়ারের সাথে ওই ডিএনএ টেস্ট, দুটো কম্বাইন টেস্ট বলে, কম্বাইন টেস্ট বা কো এইচপিভি স্ক্রিনিং বলে, তাহলে ওটাকে 5 ইয়ারলিও করতে পারে, তাহলে একটু স্পেসিংটা বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু কস্টটা ম্যাটার করে ডেফিনেটলি। বাট আমার কাছে একটা কথা মনে হয় যে ম্যাম, কোনো একটা মারণ রোগ আসার আগে নিজেকে একদম কিন্তু আমরা ব্যয় করতেই পারি, এবং আমার মনে হয় এটা নিজের সুস্থতার জন্য ব্যয় করছেন। এইভাবে ভাবুন, এই যে 3-4 হাজার টাকার কথা ম্যাম আপনি বললেন স্ক্রিনিং ক্ষেত্রে, সুতরাং কস্টটা ম্যাটার নয়, আপনার সুস্থতাটা ম্যাটার। আর ম্যামকে দেখাতে গেলে আপনারা প্রত্যেকেই জানেন বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হয় ডক্টর প্লাসে, এটা নতুন করে বলার কিছু নেই। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট, ডিরেকশন কিন্তু ডক্টর প্লাস। ধন্যবাদ আমি ম্যামকে জানাবো, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।